জেনেছি আমি মানুষকে ভালোবাসি, এই দুঃখের পৃথিবীতে যারা কাঁদে তাদের হাসাতে ভালোবাসি, তাই বারবার হাসির উপহার নিয়ে আসি। আমি মানুষ, ম দিয়ে যদি হয় মানুষ, এই ম শব্দটি পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন পেয়ে যাবেন। ম দিয়ে হয় মা, যার হয় না তুলনা। ম দিয়ে মহাদেব, ম দিয়ে মোহাম্মদ, ম দিয়ে মন্দির, ম দিয়ে মসজিদ, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে হয় মাদার মেরি, ম দিয়ে হয় মাদার টেরিজা, ম দিয়ে হয় মাটি আমার দেশ, ম দিয়ে হয় মৃত্যু হয়ে যায় শেষ। একদিন এক মন্দিরের সামনে এক ভিখারি ভিক্ষা চাইছে আর বলছে, ভগবানের নামে 1 টাকা দিয়ে দে বাবা, ভগবানের নামে 1 টাকা দিয়ে দে বাবা, ভগবানের নামে 1 টাকা দিয়ে দে বাবা। মন্দির থেকে লোকরা বেরোলো, এই 1 পয়সা হবে না, খেটে খেতে পারো না, ওদিকে যাও। ভিখারি মনের দুঃখে চলে গেল মসজিদের কাছে। মসজিদের কাছে গিয়ে বলছে, अल्लाह के नाम में 1 रुपया दे दे बाबा, अल्लाह के नाम में 8 आना दे दे बाबा, अल्लाह के नाम में 4 आना दे दे बाबा। মসজিদের ভেতর থেকে লোক বেরোলো, বেরিয়ে বলল, 1 পয়সা পাবেন, ওদিকে যাও, খেটে খেতে পারো না। ভিখারি দুঃখে মনে চলে গেল মদের দোকানের সামনে। ওখানে গিয়ে বলছে, अल्लाह के नाम में 1 रुपया दे दे, भगवान के नाम में 8 आना दे दे। মাতাল বেরোলো, এই শোন ভাই, কি বলছিস রে তোরা? এই কি বলছিস তুই? হ্যাঁ, अल्लाह के नाम में 1 रुपया दे दे, भगवान के नाम में 1 रुपया दे दे। এই শোন ভাই, আমরা ভাই মদ খাই, ভগবানকে ডাকার সময় পাই না, বুঝলি? সেই জন্য না 10 টাকা নে, আমার হয়ে তোরা ডেকে দে। হ্যাঁ, তখন ভিখারি টাকাটা নিল, আকাশের দিকে তাকিয়ে বলছে, হে ভগবান, তুমি থাকো কোথায় আর অ্যাড্রেস কোথা খাত দাও। আমি মন্দিরে ভিক্ষা চাইলাম, পেলাম না, মসজিদে ভিক্ষা চাইলাম, পেলাম না। যখনই মদের দোকানে এলাম, তোমার নাম করলাম, হুড়ুড় করে 1 টাকা থেকে 10 টাকা সব পেয়ে গেলাম। ভগবান, তুমি থাকো কোথায় আর অ্যাড্রেস কোথা খাত দাও, কি তোমার মহিমা। আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম জামশেদপুরে। ট্রেন চলছে, ট্রেন চলছে আরামসে। দেখি চেকার এলো। আমার সামনে কিছু বাচ্চারা বসেছিল, ওরা বোধহয় খেলার টুর্নামেন্ট খেলতে যাচ্ছিল, হাফ প্যান্ট পরে বসে আছে। চেকার এসে বললো, বাচ্চারা টিকিট দাও। বাচ্চারা হাফ প্যান্ট পরেছিল, হাফ টিকিট দিয়ে দিয়েছে। এবার এক মাতাল বাথরুমের কাছে দাঁড়িয়েছিল। চেকার গিয়ে বললো মাতালকে, এ ভাই, কে বে? কি ব্যাপার ভাই? টিকিট প্লিজ। টিকিট? ট্রেনে আবার টিকিট লাগে নাকি? এ তো আমাদের ট্রেন, জানলা খুলে নিয়ে চলে যায়, চেয়ার খুলে নিয়ে চলে যায়। গতবারে তো 1 ডজন পাকা খুলে নিয়ে গিয়েছিলাম। এ তো আমাদের ট্রেন। ফালতু কথা বলার সময় না, একশো মারবো, দাও টিকিট দাও। আর গালাগালি দিচ্ছেন কেন? আরে দাদা, খাই তো একটু বাংলা মাল, তার জন্য আমার এত গালাগাল? হ্যাঁ, আপনি টিকিট দিন। দিচ্ছি, রাগ করবেন না, দিচ্ছি। দিচ্ছি বলে চলে গেল বাথরুমের মধ্যে। বাথরুম থেকে যখন বেরোলো, সে একদম বিশ্রী ব্যাপার। সে মানুষ না জানোয়ার বোঝা যাচ্ছে না, শরীরে একটু বস্ত্র নেই। চেকার দেখে বললো, অসভ্য জানোয়ার কোথাকার, মদ্যপান করলে মানুষ জানোয়ার হয়ে যায়। আপনি এই অবস্থায় কম্পার্টমেন্টের মধ্যে এসেছেন, এখানে এত মা বাবা আছে, আপনার লজ্জা লাগছে না? একটা কথা বলবেন না, অনেক কিছু শুনেছি, সহ্য করেছি। হ্যাঁ, একটা কথা বলবেন না। হাফ প্যান্ট হাফ টিকিট, নো প্যান্ট নো টিকিট। তারপর চেকার একটু এগিয়ে গেল, এগিয়ে গিয়ে দেখলো এক সাধু বাবা বসে বসে বলছে, রাম সীতা দশরথ, রাম সীতা দশরথ। চেকার গিয়ে বলছে, গঙ্গা এনেছিল ভগীরথ, টিকিট দাও। তখন সাধু বাবা বলছে, টিকিট? কার টিকিট? আরে ট্রেনের টিকিট। কার টিকিট কে দেয়? আরে ট্রেনেরটা টিকিট দেবেন তো, ট্রেনের টিকিট দিন। কার ট্রেন কে যায়? সবই মহামায়া। আরে আপনার বাড়ি কোথায়? কার বাড়ি? কে থাকে? আরে আপনার দেশ কোথায়? কার দেশ? কে চালায়? আরে আজব মশাই কথা বলছেন, আর টিকিটটা দিন। আমি তো বললাম বাবা, কার টিকিট কে দেয়? আরে ট্রেনের টিকিট। কার ট্রেন কে যায়? চেকার মেরেছে ঠাটি 1 চড়। তখন সাধু বলছে, আমাকে তুমি মারলে বাবা? তখন চেকার বলছে, কার গাল কে মারে? চেকার একটু এগিয়ে গেল, এগিয়ে গিয়ে দেখছে যে এক বৃদ্ধ ভদ্রলোক টিফিন কেয়ারের মধ্যে খিচুড়ি রেখে খাচ্ছে। টিকিট দিন, টিকিট। খিচুড়ির মধ্যে হাত ঢুকিয়ে একটা ল্যাদ ল্যাদ এঁটো টিকিট বার করলো, ছেঁড়া টেঁড়া। এই যে বাবা তোমার টিকিট। ছি 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 ছি, এটা টিকিট? এই খিচুড়ির মধ্যে রেখে দিয়েছেন ডাল চাল সব মাখানো, এটা টিকিট? এটা টিকিট? কি করবো বাবা, লোকেরা তো টাকা পয়সা ছিনতাই করে নেয়, সেই জন্য বাবা টিকিটটাকে খিচুড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি। ছি 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 ছি। আপনি বাঙালির কলঙ্ক। আজ বিজ্ঞান মানুষ সাঁড়ে চলে যাচ্ছে, আজ বিজ্ঞান কত দ্রুত এগিয়ে যাচ্ছে, আর আপনি টিকিটটাকে চালের হাঁড়ির মধ্যে, খিচুড়ির মধ্যে, এই পুঁই শাকের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছেন। আর লজ্জা লাগে না? থাক, ওদিকে ও টিকিট নেবো না, জানো ওদিকে। চেকার চলে গেল। কম্পার্টমেন্টের লোকেরা বলছে, ও দাদু, আজকে বিজ্ঞান কত এগিয়ে,
চাঁদে লোক চলে যাচ্ছে আর আপনি টিকিটটাকে নিয়ে ওই খিচুড়ির মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছেন। বাবা, তোমাদের ওই বিজ্ঞান আমার এই খিচুড়ির মধ্যে। এটা গত কয়েক বছর আগেকারের টিকিট। কতবার যে মেয়ের বাড়িতে এসেছি আর গেছি সে আমিই জানি, বুঝলে। সেদিন দেখি এক গাছতলায় এক সাধু বসে আছে ধ্যানে মগ্ন। এক ভদ্রলোক দৌড়ে দৌড়ে গিয়ে বলছেন, হে বাবা, হে বাবা, হে বাবা, চোখ খোলো বাবা, আমার জীবন প্রথম ছেলে হয়েছে, এই ছেলেটার নাম কি দেবো? বাবা জাগছেন না। বাবা তুমি একবার জাগো বাবা, আমার ছেলেটার নাম দিয়ে দাও বাবা। বাবা জাগছেন না। বাবা, বাবা তুমি আমার ছেলেটার নাম দিয়ে দাও। বাবা রেগে গিয়ে ধ্যানের মধ্যে দিয়ে বলছে, আলোক নিরঞ্জন। বাবা, আলোক নিরঞ্জন, আমার প্রথম ছেলেটার নাম দেবো আলোক নিরঞ্জন। ভদ্রলোক চলে গেছেন। 2 বছর পর আবার একটি ছেলে হয়েছে, আবার এসেছে, হে বাবা কি জয় হো, হে বাবা কি জয় হো। জয় হো বেটে, বল ক্যা চাইয়ে? বাবা কিছু চাই না, প্রথম ছেলেটার নাম আপনি দিয়েছিলেন অলোক নিরঞ্জন। আচ্ছা, দ্বিতীয় পুত্র হয়েছে, এইটার কি নাম দেবো? ওর নাম দে অমৃতাঞ্জন। আবার চলে গেছে, 2 বছর পর আবার ছেলে হয়েছে, আবার এসেছে, হে বাবা কি জয় হো, বাবা কি জয় হো। বাবা তুমি প্রথম ছেলেটার নাম দিয়েছো, দ্বিতীয় ছেলেটার নাম দিয়েছো, তৃতীয়টার নাম দিয়ে দাও। প্রথমটার নাম কি দিয়েছিলাম বৎস? প্রথমটার নাম দিয়েছিলে অলোক নিরঞ্জন। দ্বিতীয়টার নাম কি দিয়েছিলাম বৎস? অমৃতাঞ্জন। তৃতীয়টার নাম দে কালো বাঁদর ছাপ দন্তমঞ্জন। আচ্ছা দাদা বলুন তো, আপনি যখনই সাধু বাবার কাছে আসেন তখনই ছেলে চান, একটা মেয়েরও কি আপনার শখ হয় না? আরে ভাই, মেয়ে মানেই হলো দেনা, ঘটি বাটি বেচে দিয়ে বিয়ে দিতে হবে। তাই মা কালীর কাছে ধৃতরাষ্ট্রের মতন 101টা ছেলে চাইছি, ওদের বেচে লাখপতি, কোটিপতি, শিল্পপতি হব বলে বাবা। ও মা কালী গো, তোরে দেব জোড়া পাঠা, আমার বউয়ের কোলে একটা ছেলে পাঠা। ছেলে পাঠা মাগো, ছেলে পাঠা, একটা ছেলে পাঠা। ওই হয়ে, ওই হয়ে, ওই ছেলের বিয়ের সময় পাবো মোটা টাকা। ও মা কালী গো, তোরে দেব জোড়া পাঠা, ছেলে পাঠা মাগো, ছেলে পাঠা, একটা ছেলে পাঠা। ওই হয়ে, ওই হয়ে, ওই হয়ে, ওই হয়ে, ও মা কালী গো, তোরে দেব জোড়া পাঠা। ছেলে আমার বড় হলে দেব বিজ্ঞাপন, কোথাও এত সরস মাল পাবে না এখন। আছো যত মেয়ের বাপ, এসে দেখে যাও, বলো নাকি সবচেয়ে বেশি দাম দিতে চাও। সিনা দেখো, গর্দান দেখো, দেখো ছেলের হাইট, যে কেউ ধর হাঁকতে পারো, আছে সবার রাইট, আছে সবার রাইট। আমার দেখো ছেলের হাইট, আমার দেখো ছেলের হাইট। আয় হায়, আয় হায়, আয় হায়, আয় হায়।
25 বছর খাওয়া পড়ার খরচ তো কম নয়, পড়াশোনার খরচটাও যোগ করতে হয়। তার ওপরে নেশা যদি করে হেরোইন, 60 টাকা করে তার লাগবে প্রতিদিন। এত খরচ বলো আমি কি করে সামলাই, ছেলে বেছে কিছুটা তার উসুল করতে চাই, উসুল করতে চাই, আমি উসুল করতে চাই, আমি উসুল করতে চাই। হায় হায় ওয়ে হয়ে ওয়ে হয়ে ওয়ে হয়ে, ও মা কালী তোরে দেব জোড়া পাঁঠা, আমার বউয়ের কোলে একটা ছেলে পাঠা, ছেলে পাঠা মাগো ছেলে পাঠা, মাগো ছেলে পাঠা। ওয়ে হয়ে ওয়ে হয়ে ওয়ে হয়ে ওয়ে হয়ে ওয়ে হয়ে, পাঠা মা পাঠা পাঠা একটা পাঠা। পশ্চিমবঙ্গে হাজার হাজার মিল ফ্যাক্টরি বন্ধ, দেখবেন একদিন সমস্ত কিছু মস্তানদের দখলে চলে গেছে, আর মস্তানরা ওখানে জুট মিল উড়িয়ে দিয়ে, পেপার মিল উড়িয়ে দিয়ে ওখানে বোমের কারখানা তৈরি করে দিয়েছে। সেদিন আমি রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ চোখে পড়লো মালপোয়া ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড অ্যান্ড বোমা। আলাম হ্যাঁ, এটা মালপোয়া ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড অ্যান্ড বোমা। আমি গিয়ে বললাম, ও দাদা এটাকে জুট মিল ছিল না? বলে আগে এটা জুট মিল ছিল, এখন এটা বোমের ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড আমরা খুলছি। হ্যাঁ, এটা বোমের কারখানা খুলছেন? বলে হ্যাঁ, এটা আমরা বোমের কারখানা খুলছি। এখানে কি কি বোমা পাওয়া যায়? এখানে হাওয়া হাওয়া বোমা পাওয়া যায়, হাওয়া হাওয়া বোমা পাওয়া যায়, হ্যাঁ হাওয়া হাওয়া বোমা পাওয়া যায়, টমেটো বোমা পাওয়া যায়, ছাতু বোমা পাওয়া যায়, ফুলুরি বোমা পাওয়া যায়, মালপোয়া বোমা পাওয়া যায়। এই বাবা, এত বোমা পাওয়া যায়? হ্যাঁ, এই সব বোমাগুলোই আমরা তৈরি করি। আচ্ছা দাদা, বলছিলাম কি হাওয়া হাওয়া বোমা দিয়ে কি হয়? হাওয়া হাওয়া বোমাগুলো বেশিরভাগ আমরা প্লেন, রকেট, হেলিকপ্টার যেখানে মারে সব হাওয়া হইয়া যায়। ও আচ্ছা আচ্ছা দাদা, এই পাউরুটি বোমাগুলো কি হয়? পাউরুটি বোমাগুলো বস্তিতেই আমরা বেশিরভাগ ইউজ করি। বস্তিতে কীভাবে ইউজ করেন? অ্যাকচুয়ালি কি ওইখানে আমরা ফাইলায়া দিই, বাচ্চারা যখন ধরে না তখন ওইটা মইরা যায়, মরে যায়। তাহলে এইসব বোমগুলো কারা নিয়ে যায়? এইসব বোমগুলো বেশিরভাগ আমাদের প্রমোটাররাই লইয়া যায়। অ্যাকচুয়ালি ওইগুলো বস্তিতে ফেললে পরে বস্তিগুলো নষ্ট হইয়া যায়। ওইখানে আমরা বড় বড় সুপার বিল্ডিং, সুপার মার্কেট, তাজ বেঙ্গল হোটেল, এইরকম বড় বড় হোটেল আমরা বানাই। হ্যাঁ, গরিবদের সরাইয়া ওখানে বড় লোকদের এন্ট্রি করাই, এটাই হচ্ছে আমাকে কাজ। ও আচ্ছা আচ্ছা, তাহলে এই টমেটো বোমাগুলো কী করেন? এই টমেটো বোমাগুলো অ্যাকচুয়ালি সব গরিব গরিব যে সমস্ত বাজার আছে না, সেই সব গরিব গরিব বাজারগুলো উঠাইয়া দিয়ে ওখানে বড় লোকদের জন্য মার্কেট তৈরি করি আমরা। ও আচ্ছা আচ্ছা দাদা, এই ছাতু বোমাগুলো কী করেন? এই ছাতু বোমাগুলো ওই গ্রামগঞ্জ থেকে যে সমস্ত ওই রাজনীতিক লোকেরা ডাকে না মিটিংয়ে, খাইয়া দাইয়া ওরা রাত্রিবেলা যখন ঘুমায় ওই ছাতু খায়, তো ওর সঙ্গে আমরা বোমাগুলো মিলাইয়া দেয়, ওরা খায় আর বোম বাস্ট হইয়া যায়। ওইগুলো গরিব মারারই প্ল্যান করি আমরা। আচ্ছা আচ্ছা দাদা, এই মালপোয়া বোমাটা কি করেন? এই মালপোয়াগুলো বেশিরভাগ ওই মাইয়ার বাবা, ছেলের বাবা এরাই লইয়া যায়। কেন? যে সমস্ত ছেলে মাইয়ারা প্রেমে গদগদ হইয়া যায়, সারাসারি করতে পারে না, তখন ওই মাইয়ার বাবা কি পোলাপানের বাবা এসে আমাগো থেকে কিনা নেয়। আমরা একটা মালপোয়া ধরে আয়া দিই, একজন সাপাসার হইয়া যায়। এটা হচ্ছে প্রেমিক সরাবার মাল। আচ্ছা, ও আচ্ছা দাদা, এই ফুলুরি বোমা কি কাজ করে? এই ফুলুরি বোমাগুলো ধরেন বড় বড় মন্ত্রীরা যারা আমাদের সঙ্গে কাজ করতে করতে হঠাৎ কাজ বন্ধ করে দেয়, তাদের ওড়াবার জন্য এই সমস্ত কাজে লাগে। আমাদের সঙ্গে যারা বিট্রা করবে তাদের আমরা ফুলুরি বোমা ইউজ করে দিই। আচ্ছা, আপনারা কাউকে এরকম দিয়েছেন? হ্যাঁ, কেন দিনই কোন মশাই, দিনই। এই ভারতবর্ষের এক নেত্রী দিলাম, ভারতবর্ষের এক নেত্রী দিলাম নিবাসে, এক নেতারা দিলাম মাদ্রাসে, একজনের দিলাম আকাশে, একজনের দেবো রাইট আছে, কারোর দেবো বাইপাসে। সবাইরে দিয়া দেবো, আমাগো সাথে যারা লাগবে আমরা দিয়া দেবো। আচ্ছা, এমনি কোনো রিপোর্ট আছে যে আপনারা রিসেন্টলি কোনো কাজ করেছেন? কাজ করেছি মশাই, কি কোন এই বউ বাজারে 3-4টা বোমা ফাইলা দিয়া দিলাম, কতগুলো লোকরা ভেতরে। আচ্ছা আচ্ছা, এই বোম্বের ঘটনা দেখেন না, এই বোম্বের ঘটনা কত হাজার হাজার লোকের মারলাম, ওগুলো তো আমাকেও কাজ। হ্যাঁ, এই কাজগুলোই আমাদের কাজ। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এই ভারত ধ্বংস করার, হ্যাঁ ভারত ধ্বংস করার এটাও হচ্ছে আমাকেও কাজ। আচ্ছা, আপনাদের কে কে তাহলে সার্টিফিকেট দিয়েছে? কেন? খাবদ ইব্রাহিম দিছে, খাদ্দাম হুসেন দিছে, আপনাদের ওই বীরাপন দিছে, জঙ্গল দুস্থ নাম শুনছেন তো? অ্যাকচুয়ালি ওরাই আমাকে থেকে মালপত্র লইয়া যায়। আচ্ছা,
আপনাদের কাছে এখন কি কি বোমা আছে? না, ইলেকশনের সময় একটু শর্ট পড়ে যায়, কেন আবার লোকাল কমিটির লোকদের দিতে হয় তো। আচ্ছা, এই ফ্যাক্টরিটা কি আপনাদের 7 দিন চলে? মানে 7 দিন চলে না, 6 দিন চলে, 1 দিন রেস্ট। কিন্তু পাড়ার ছেলেরা এসে এমন বিরক্ত করে দেয়, করতে হয় 7 দিন কাজ। পাড়ার অ্যাকশনের সময় কাজে টাজে লাগে, তখন আবার 7 দিনই আমরা কাজকাম করি। ও আচ্ছা আচ্ছা। আমি ওইখান থেকে বেরিয়ে সোজা হাঁটা দিলাম। হাঁটা দিয়ে গান্ধীজির পদতলে গিয়ে হুড়মুড় করে গিয়ে পড়ে বললাম, হে বাপুজি, হে গান্ধীজি, এ কি তোমার স্বপ্নের ভারতবর্ষ? টং করে আমার মাথায় একটা ডান্ডা। আমি ভাবলাম বোধ হয় গান্ধীজির ডান্ডা মাথায় পড়লো, ও মা দেখি না, পুলিশের ডান্ডা মাথায় পড়লো। পুলিশ এসে বলছে, এই বেটা তুই এখানে মূর্তি চুরি করার জন্য দাঁড়িয়ে আছিস? বললাম, না দাদা, আমি কেঁদে কেঁদে গান্ধীজিকে জানাচ্ছি এ কি তার স্বপ্নের ভারতবর্ষ। আমার মনে হচ্ছে তুমি সব ঢপ দিচ্ছ, বেটা ওদিকে যাও, আমার মনে হচ্ছে তুমি মূর্তি চুরি করার জন্য দাঁড়িয়ে আছো। ওখান থেকে দৌড়তে দৌড়তে চলে এলাম শ্যামবাজার মোড়ে। দেখি মহান বীর পুরুষ দাঁড়িয়ে আছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আমি পা দুটো জড়িয়ে ধরে বললাম, হে বীর, হে ভারত মায়ের সুসন্তান, তুমি বলেছিলে তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। হে হে বাংলার বীর, এই কি স্বাধীনতা? কতগুলো দৌড়ে ছেলে চলে এলো। এই ওটা এখানে কি করছিস রে? দাদা, আমি বীর পুরুষের পদতুলে দাঁড়িয়ে কাঁদছি। এই নেতাজি কি বলেছিল আরেকবার বলতো? নেতাজি বলেছিলেন তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। তাহলে আমরা বলছি শোন বেটা, হাতের ঘড়িটা দে, তাহলে আমরা বেটা তোকে বাঁশ দেবো। ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে গেলাম গোল পার্কে। গিয়ে দেখি স্বামী বিবেকানন্দর স্ট্যাচু দাঁড়িয়ে আছে। আমি গিয়ে স্বামীজির পায়ের উপর পড়ে গেলাম আর গিয়ে বললাম, হে স্বামীজি, এই কি তোমার সাধনার ভারতবর্ষ? হাজার হাজার মায়েরা কাঁদছে, হাজার হাজার বোনেরা কাঁদছে, হাজার হাজার ভাইয়েরা কাঁদছে। হে স্বামীজি, এ কি তোমার স্বপ্নের ভারতবর্ষ? এ কি তোমার সাধনার ভারতবর্ষ? ডোন্ট ডিস্টার্ব মি। কে বললো? হে স্বামীজি, তুমি বলো, এ কি তোমার সাধনার ভারতবর্ষ? ডোন্ট ডিস্টার্ব মি। আমি চমকে গেলাম। বারবার স্বামীজির এই স্ট্যাচুর ভেতর থেকে ডোন্ট ডিস্টার্ব মি আওয়াজটা আসছে। আমি ঘুরে যখন পেছনে গেলাম, দেখলাম একটা কালো মতন ছেলে একটা কালো মতন মেয়ের সঙ্গে বসে গল্প করছে। আর কালো মতন ছেলেটা দৌড়ে এসে আমার কলারটা ধরিয়ে বলছে, বেটা তখন থেকে কাঁদছে, বারবার বলছে ডোন্ট ডিস্টার্ব মি, ডোন্ট ডিস্টার্ব মি। কানে শুনতে পারো না? না দাদা, আমি কাঁদছি। কাঁদতে যদি হও বাড়িতে গিয়ে বউয়ের কোলে গিয়ে কাঁদো, যাও। ট্রাফিক পুলিশরা মাইনে বাড়াবার আন্দোলন শুরু করে দিয়েছে। কেউ আর ডিউটি দিতে চাইছে না। সরকার পড়ল মহাচিন্তায়, বিজ্ঞাপন দিয়েছে। সমস্ত হিজড়েরা চলে গেছে সরকারের ঘরে। কয় গ খালি আছে নাকি শুনলাম চাকরি বাকরি? আমাদের দাও না। এই দাঁড়াও ওখানে। কেন দাঁড়াবো গো? হ্যাঁ, কেন দাঁড়াবো রে? চম্পা বল না লো, তুই কিছু বল। তোমরা কি ট্রাফিক কন্ট্রোল করতে পারবে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে? হায় হায়, পারবো না কো, এমন ঠুকে বসবা জীবনে উঠবো না কো। হ্যাঁ, কি রে চম্পা? এইবার ট্রাফিকদের জায়গায় হিজড়েদের সমস্ত জায়গায় লাগিয়ে দিয়েছে। চৌরাস্তা মোড়ে সমস্ত গাড়ি ঘোড়া জাম, সব চিল্লাচ্ছে, সব চিল্লাচ্ছে, জ্যাম রাস্তাঘাট। এইবার দেখুন ট্রাফিক কি করে কন্ট্রোল করছে হিজড়েরা। দায়রা বাইয়াসো, দায়রা বাইয়াসো, দায়রা বাইয়াসো, থাম। বাইরা ডাইয়াসো, বাইরা ডাইয়াসো, বাইরা ডাইয়াসো, থাম। পেছনেরা সামনে চলো, পেছনেরা সামনে চলো, পেছনেরা সামনে চলো, থাম। সামনে যারা পেছনে এসো, সামনে যারা পেছনে এসো, সামনে যারা পেছনে এসো, থাম। এদিকে গাড়ি ঘোড়া সব জ্যাম। মন্ত্রীদের গাড়ি গেছে আটকে, তাদের শরীরে ঝরছে ঘাম। সেদিন স্বর্গে অমর আমার এক বন্ধু গিয়ে এরকম করছে, কি ঠান্ডা, কি ঠান্ডা। দীপক বলে এক বন্ধু ওপরে গিয়ে বলছে, অমর তুই কবে এসেছিস? কি ঠান্ডা, আমি কালকে এসেছি মাইরি। তুই কি করে মরলি রে? গুরু, আমার নিমোনিয়া হয়ে গেছিল। কি ঠান্ডা। ও দীপক, তুই কি করে মরলি? গুরু, আমি আর কি বলো মাইরি, আমার হার্ট অ্যাটাকে মরেছি। কি করে মরলি? আরে গুরু, কি করে মরলাম? আমি যখন ঘরে ঢুকছি দেখি আমার বেডরুম থেকে আওয়াজ আসছে, আমার বউয়ের সঙ্গে একজন কথা বলছে, তুমি আমার আমি তোমার। আমি ঘাবড়ে গেলাম, ভেতরে ঢুকলাম, ঢুকে চারিদিকে খুঁজলাম, দেখলাম কেউ নেই। আমি ভাবলাম আমার বউ আমার সঙ্গে বেইমানি করেছে, ভাবতে ভাবতে আমি মরে গেলাম। এ মা, তোকে কি বলবো, আমার নিমোনিয়া কেন হয়েছে বলতো? আমি তো তোর ঘরের ফ্রিজের মধ্যে নুকিয়েছিলাম। তুই যদি ফ্রিজটাকে খুলতিস তাহলে আমি না নিমোনিয়াতে মরতাম আর না তোর হার্ট অ্যাটাক হতো। কিরে পটলা, মুখটা অমন সিঙ্গারার মতন করে বসে আছিস কেন? আর বলিসনি ন্যাপলা, যে মেয়েটার সঙ্গে আমি প্রেম করি তার বাবা নাম করা গুন্ডা, আর আমার বাবা জাত রেল পুলিশ। তেলে আর জলে কিছুতেই মিলছে না, তাই মনে মনে এই গান গাইছি।
বাপ বাড়িওয়ালা, আমার বাপ যে ভাড়াটে। তোমার বাপ বাড়িওয়ালা, আমার বাপ যে ভাড়াটে। এ যদি চড় দেখায় ও খুশি মারতে যায়, চলে বক্সিং ক্যারাটে। এ যদি চড় দেখায় ও খুশি মারতে যায়, চলে বক্সিং ক্যারাটে। প্রেম করা মুশকিল বড়ই, থেকে এমন বাড়িতে। তোমার বাপ গুন্ডারে, আমার বাপ পুলিশ যে, পড়েছি কি ঝঞ্ঝাটে। দোতলা থেকে গান ধরো তুমি, ও মেরে আশিক বাঁচালো এ জান। একতলা থেকে গানেতেই বলি, ডোন্ট ওয়ারি ये दिल तुम पे ही कुर्बान। তোমার আমার চিঠি করতো দেয়া নেয়া, আমার ছোট বোন আর তোমার মেজো ভাই। তখন যে হায় দুজন গেল প্রেমে পড়ে, বাড়ি থেকে একদিন ভেগে গেল তাই। ওরা তো করলো বিয়ে গিয়ে সেই কালী ঘাটে। তোমার বাপ গুন্ডারে, আমার বাপ পুলিশ যে, পড়েছি কি ঝঞ্ঝাটে। তোমারি মাকে বলেছি সেদিন, মালাকে চাই আমি ও মাসিমা। সেই কথা শুনে কাপ মুখে চিয়ে, কুকুর লেলিয়ে যে দিল ওই মা। জল বন্ধ করে কারেন্ট কেটে দিয়ে, বাড়ি ছাড়ার নোটিশ দিল ধরিয়ে। কোথায় কি দেখেছে এমন জামাই আদর, রোজি গালা গালি যায় শুনিয়ে। বাড়িতে থাকতে জামাই, বাইরে খোঁজে বলো কে। বাড়িতে থাকতে জামাই, বাইরে খোঁজে বলো কে। তোমার বাপ গুন্ডারে, আমার বাপ পুলিশ যে, পড়েছে কি ঝঞ্ঝাটে। এই যদি চড় দেখায় ও খুশি মারতে যায়, চলে বক্সিং ক্যারাটে। তোমার বাপ গুন্ডারে, আমার বাপ পুলিশ যে, পড়েছে কি ঝঞ্ঝাটে। জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ, জয় বাবা ভূতনাথ। চুপ কর, কি চাস তোরা? বাবা এইবার বলে দাও, মা দুর্গা কিসে আসছে? মা দুর্গা এবারে অটো রিক্সায় আসছে। কিন্তু তুমি শিওর বলছো তো? দাঁড়া একটু হটলাইনে ফোন করে দেখি। ট্রেনিং 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 007 সুপ্রিম পাওয়ার ভোলানাথ বলছেন বম্বলোক থেকে। কে বলছেন আপনি? আমি ভূতনাথ বলছি। আমি ভোলানাথ বলছি। ও ভোলানাথ বলছেন ঠাকুর, এবারে মা আসছে না? না এবারে মা যাবে না, আমিও যাব না। কেন আপনি যাবেন না ঠাকুর? আপনারা কেন আসবেন না? গতবারে আমরা গিয়েছিলাম, এমন তোমরা জল খাইয়েছো, আমার আন্তরিক হয়ে গেছে, আমি তো নিশ্চয়ই যাব না। তাহলে মাকে পাঠাও, মা দুর্গাকে পাঠাও। তোমার মাও যেতে পারবে না। কেন? তোমরা নিজের মাকে সামলাতে পারছো না, আমার গৌরকে নিয়ে টানাটানি করছো কেন বাবা? হে বাবা ভোলানাথ, তাহলে কার্তিক ঠাকুরকে পাঠাও। কার্তিক তো খুব ব্যস্ত, ও আসতে পারবে না, ও দুবাইয়ে গেছে মেয়ে উদ্ধার করতে। হ্যাঁ, তাহলে মা সরস্বতীকে পাঠাও। তোমাদের মা সরস্বতী তো এখন বোম্বেতেই আছে, ও
ও তো আগে লতা মঙ্গেশকরকে গান শোনাতো, হেমন্ত মুখার্জিকে গান শোনাতো, এখন ও শোনে না, ও শেখে। ওই বাবা সাইকেল আছে, ওর কাছে গিয়ে র্যাপ সং শিখছে। হ্যাঁ, ও মা সরস্বতী এখন র্যাপ সং শিখছে, তাহলে মা লক্ষ্মীকে পাঠাও। মা লক্ষ্মীকে ডিস্টার্ব করছে কেন? ও তো খুব ভীতু মেয়ে, লাজুক মেয়ে। ও যখনই নামবে খরশদ মেহতা ধরে সুইচ ব্যাংকে বন্ধ করে দেবে। তোমাদের নেতাদের জ্বালায় ও তো আর নামতে পারছে না। তাহলে একটা কাজ করো, গণেশকে নামাও। বাবা প্লিজ একটা হেল্প করো, গণেশকে নামাও। গণেশকে কি করে নামাবো? বোম্বেতে যখন বোম ফাটলো, ওর ইঁদুরটা মরে গেল, ওর ভুঁড়িতে চোট লাগলো, ও সুস্থ ছিল, এখন ব্যস্ত হয়ে গেছে, এখন দেখো চিৎপাত হয়ে শুয়ে আছে, ও নামবে না। তাহলে বাবা মহিষাসুরকে পাঠাও। বাবা কেউ যদি না আসে পুজো কি করে হবে? মহিষাসুরকে পাঠাও। মহিষাসুর তো বাবা গতবারে গিয়েছিল, এই বছর তো বোধহয় নিচতেই আছে। ও তো সেই গতবারে গেছে, এখনো তো ওপরেই আসেনি। তাহলে কি মহিষাসুর নিচতে আছে? মহিষাসুর নিচতেই আছে। তাহলে বাবা কেউ যখন আসবে না, তাহলে একটা কাজ করো, হনুমানকে পাঠাও। দাও জিজ্ঞাসা করি হনুমানকে, হে পবনপুত্র হনুমান। কে বলছেন আপনি? আমি ভোলানাথ বলছি। আমি হনুমান বলছি। তুমি কি নিচে নামবে? না প্রভু, আমি নামবো না। গতবারে নেমেছিলাম, আমার গদা চুরি করে ওই ছেলেরা হিরোইন খেয়ে নিয়েছিল। ও ভূতনাথ, হ্যাঁ বাবা আমি বলছি। হ্যাঁ বাবা কি বলছে? ও হনুমান তো নামবে না। কেন বাবা নামবে না? গতবারও নেমেছিল, ওর গদা চুরি করে ছেলেরা হিরোইন খেয়ে নিয়েছিল। বাবা লাইনটা যেন কিরম ঘিটঘিট করছে, যেন শুনতে পাচ্ছি না। বাবা বাবা হ্যালো বাবা, বাবা লাইনটা যেন কিরম করছে। ওই আকাশে উপগ্রহ ঘুরছে, এ তো আমেরিকা আকাশটাকে কিনে নিয়েছে, তো উপগ্রহগুলো ঘুরছে, ওই জন্য বারবার লাইনটা একটুখানি কটকাট করছে। হ্যালো বাবা, আমার একটা ছেলে, আমার শিষ্য তোমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ লাইনটা দাও ওকে, এই কথা বল। হ্যালো বাবা, বাবা ভোলানাথ। হ্যাঁ তুই কে বলছিস? বাবা আমি আমি তোমার এক ভক্ত বলছি। বাবা একটা প্রশ্ন করব, দিব্যা ভারতী কি করছে? তোমার বাবার সঙ্গে খেলা করছে। হ্যালো বাবা, ওই ছেলেটা ফালতু কথা বলেছো, আমাকে লাইনটা দিয়ে দাও। হ্যাঁ বল, এইরকম উল্টো পাল্টে ছেলেদের সঙ্গে কথা বলাবি না। বাবা বলছিলাম তুমি তাহলে নাবো বাবা প্লিজ, তোমার আমি রোজ রোজ পুজো করি বাবা, বেলপাতা দিই, ধূপ ধুচ্ছে বলা দিই, দাও বাবা নাবো। আমি তো নাববই না। কেন? আমি শুনেছি কলকাতার ট্যাঙ্ক থেকে জলের জায়গায় সাপের বাচ্চা বেরোচ্ছে, কেন্নায়ের বাচ্চা বেরোচ্ছে, ওই সমস্ত জল খেয়ে আন্তরিক হয়ে যাচ্ছে। আমার সুস্থ শরীর ব্যস্ত করতে নাববো না। আমার আন্তরিক হয়ে গেলে আমার যান্ত্রিক নষ্ট হয়ে যাবে। তাহলে বাবা কি করে পুজো করব? এবার তোরা ঘট পুজো কর, বুঝলি? ঘট পুজো কর আর শান্ত সুষ্ঠু পরিবেশ বানিয়ে রেখে দে। কথা দিচ্ছি, কথা দিচ্ছি, সামনে বছরে সবাইকে নিয়ে নামবো। ঘরে ঘরে এখন নানা ধরনের টিভির প্রোগ্রাম চালু হয়ে গেছে। MTV, GTV, কেবল টিভি, মেট্রো টিভি, এ থেকে জেড টিভি। দিন রাত চলছে হিন্দি গানের ফোয়ারা, 24 ঘন্টা। মা বাবারা তো এনজয় করছে, কিন্তু ছেলেরা কি শিখছে? দুদিন পরে দেখবেন আসবে ATV, A ফর অ্যাডাল্ট টিভি। তো সেই সমস্ত বাচ্চারা লেখাপড়া কি সুন্দর করে দেখুন। আমি একটা স্কুলে নিয়ে যাচ্ছি, সুন্দরী দিদিমণি, দেখতে একদম মাধুরী, চলনে একদম শ্রীদেবী। দিদিমণি ক্লাসে এলেন, এই শোনো তোমরা সবাই এসে গেছো? হ্যাঁ দিদিমণি আমরা সবাই এসে গেছি। আচ্ছা হারু, তোমাকে একটা প্রশ্ন করছি, বলো তো বাবা। বলুন, এই পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব হচ্ছে বাংলা বন্ধ। ও বসো। আচ্ছা নরেন, তুমি বলো তো বাবা, কমিশনার কাকে বলে? কমিশনার যে কমিশন বেশি খায় তাকে কমিশনার বলে। ও আচ্ছা বসো। আচ্ছা লালটু, কালকে যে সমস্ত কবিতাগুলো তোমায় দিয়েছিলাম সমস্ত কিছু মুখস্থ করে এসেছো? হ্যাঁ দিদিমণি। শোনাও। সুন্দরী হায় হায় সুন্দরী, সুন্দরী হায় হায় সুন্দরী, अपन को भी एक नजर देखो ना, बुरे नहीं हम तो इधर देखो ना, सुंदरी आय आय सुंदरी। চুপ! এই সমস্ত কবিতা তুমি ক্লাসের মধ্যে বলছো, তোমার লজ্জা করে না? তুমি কি চাও, কি বলতে চাও? मैंने प्यार तुम्हीं से किया है, मैंने दिल तुम्हीं को दिया है, अब चाहे जो जाए मगर मैं तुमसे डरूं, मगर मैं प्यार करूं। ছি 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 ছি, এই সমস্ত কবিতা তুমি রাতভর মুখস্থ করেছো। তুমি কি বলতে চাও? চুম্মা চুম্মা দে দে, চুম্মা চুম্মা দে দে চুম্মা। এই শোনো, আমি এক্ষুনি হেড টিচারের কাছে গিয়ে তোমাকে স্কুল থেকে তাড়াবো। দিদিমণি যাচ্ছে, আর ও দৌড়ে গিয়ে দিদিমণির আঁচল ধরে বলছে, আ लग जा गले दिल रुबा, और उठ के चली ओ गुलाब की कली, तेरे कदमों में दिल है मेरा, लग जा गले दिल रुबा।
চুপ! দাঁড়াও, এক্ষুনি তোমাকে আমি দেখাচ্ছি মজা। সমস্ত স্কুলের ছেলেরা এসো, ওকে জামা প্যান্ট খুলে ন্যাংটা করিয়ে একদম বেঞ্চের মধ্যে দাঁড় করিয়ে দাও। যতক্ষণ না ও কবিতা পুরো বলতে পারবে ওকে আর ছাড়বো না। ছেলেরা এলো, লালটুকে ধরলো, জামা প্যান্ট খুলে একদম ন্যাংটা করে বেঞ্চের উপর দাঁড় করিয়ে দিয়েছে। লালটু ভাবলো, আমি এত ভালো ভালো কবিতা বললাম, দিদিমণি আমার সঙ্গে এরকম ব্যবহার করছে কেন? তখন দিদিমণি বলছে, দেখো লালটু, এখনো পার পেয়ে যাবে বলে দিলাম। যদি একটা কবিতা ভালো করে শোনাতে পারো তাহলে কিন্তু বার করে দেবো বলে দিচ্ছি, সত্যি বলছি। লালটু একবার বাঁ দিকে তাকালো, একবার ডান দিকে তাকালো, একবার দিদিমণিকে দেখলো, একবার নিজের দিকে তাকিয়ে গাইছে, बार बार देखो हजार बार देखो ये देखने का चीज है हमारे दिल रुबा टालियो टालियो टालियो। এখনকার কিছু চ্যাংড়া ছেলেদের দেখবেন তাদের টোন মারাই একটা হ্যাবিট। আপনি মায়ের সঙ্গে যান, বোনের সঙ্গে যান, দিদিমার সঙ্গে যান, ঠাকুমার সঙ্গে যান এবং কি বাবার সঙ্গে যান, টোন মারবেই। কেন টোন মারতে মারতে একটা এমন হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। সেদিন আমার চোখের সামনের ঘটনা, এক বয়স্কা মহিলা যাচ্ছেন, ছেলেটি বলছেন, আরে রপ্তা রপ্তা দেখো আঁখ মেরি লড়ি হ্যায়। গিন্নিমা পেছন দিকে তাকিয়ে বলছে, আঁখ জিসে লড়ি হ্যায় তেরি মা সে ভি বড়ি হ্যায়। প্রচণ্ড জুতো খেলো। জুতো খাওয়াবার পর আমি গিয়ে বললাম, ভাই অনেক জুতো খেয়েছো, কোল্ড ড্রিঙ্কস খাও, আইসক্রিম খাও। বলে, না আমি শুধু জুতোই খাই, আর কিচ্ছু খাই না। ওইরকমই একটা ছেলে মাতলামো করছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। একটি সুন্দরী মেয়ে যাচ্ছে, গিয়ে বলছে, আরে আরে কি সুন্দর রে আকাশের চাঁদ, আহা আকাশের পূর্ণিমার চাঁদ মাটি দিয়ে কোত্থেকে এলো রে। মেয়েটা পাশ ফিরে বললো, আয় হায় রাতের হুতুম পেঁচা আমার পেছনে কি করে এলো রে। ছেলেটা একটু এগিয়ে গিয়ে বললো, হে সুন্দরী, ঝাল নুন দিয়ে দই বড়া খাবি? তখন মেয়েটা বললো, এই জুতিয়ে খাল খিঁচে দেবো বলে দিলাম তোমার। তুমি কি মনে করছো আমি একা? তোমার পেছনে আমার মা আসছে। ঘাবড়াবার দরকার নেই, তোমার মায়ের পেছনে আমার বাবা আসছে। বাড়ির গিন্নি শয্যাশায়ী, ডাক্তার বলে দিয়ে গেছে আধ ঘন্টার মধ্যেই মারা যাবে। গিন্নি কর্তার হাতটি ধরে হাউ হাউ করে কাঁদছে আর বলছে, শোনো, মারা যাবার আগে কতগুলো কথা তোমাকে বলে যেতে চাই। হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি বলছো বলো। বাড়িতে যে ডাকাতিটি হয়েছিল সেটা আমিই করিয়েছিলাম। তোমার বোনকে আমিই পুড়িয়ে মেরেছিলাম। তোমার সই জাল করে 2 লক্ষ টাকা আমিই গেনিয়েছিলাম। গুন্ডা দিয়ে আমিই তোমাকে মার খাইয়েছিলাম। তোমার মাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে আমিই ফেলে দিয়েছিলাম। তখন কর্তা বলল গিন্নির মাথায় হাত দিতে দিতে, দুঃখ করো না কল্যাণী, তুমি যে মরতে চলেছ এই মৃত্যুর জন্য আমিই দায়ী। কারণ একটু আগে দুধের সঙ্গে বিষটা তোমাকে আমিই দিয়েছিলাম। গিন্নি মারা গেছে যথারীতি, সকলে নিয়ে শ্মশানে যাচ্ছে আর বলছে, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। হঠাৎ একটি গর্তে পড়ে গিন্নি কি জানি কি করে মেজে গেল। বাড়িতে নিয়ে চলে এলো। বেশ কিছুদিন যাবার পর গিন্নি সত্যিকারেই মারা গেছে। তখন লাশ যখন নিয়ে যাচ্ছে, লাশ আসছে পেছনে, কর্তা আগে একটা টর্চ লাইট নিয়ে যাচ্ছে। সবাই বলছে, বল হরি গর্ত বাঁচিয়ে, বল হরি গর্ত বাঁচিয়ে, বল হরি গর্ত বাঁচিয়ে। কেষ্ট মুখার্জি যদি বিচারক হয়, সে দেশের বিচার এবং সেই কোর্টের বিচার কেমন হবে? শত্রুঘ্ন সিনহা 10,000 টাকা গেঁড়িয়েছে, বিচার হচ্ছে। উকিল বলছে, ইয়োর অনার, এই শত্রুঘ্ন সিনহা সরকারের 10,000 টাকা চুরি করেছে। বিচারক আপনি বলুন কি হবে? হ্যাঁ শত্রুঘ্ন, সত্যি কি তুমি 10,000 টাকা চুরি করেছো? না স্যার। সত্যি কথা বল। না স্যার। ভগবানের দিব্যি বল। না স্যার, আমি 10,000 টাকা চুরি করি নে। আমার দিব্যি খেয়ে বল, হ্যাঁ স্যার আমি 10,000 টাকা চুরি করেছি। সে টাকা তোর কোথায়? আমার পকেটে। তাহলে তুই একটা কাজ কর, 5,000 টাকা তুই নিয়ে নে, 5,000 টাকা আমাকে দিয়ে দে, আর তুই বাড়ি চলে যা। আসামি সদাশিব হাজির। সদাশিবের কেসটা কি? স্যার, সদাশিব একটি বদমাইশ লোক। একজন শিক্ষক উৎপল দত্ত মহাশয় যিনি দাঁড়িয়ে আছেন আমার বাঁদিকে, ওনার মাথায় থান ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। ও তাই নাকি? সদাশিবের থেকে তাহলে একটা কাজ কর, 5 টাকা নিয়ে সদাশিবকে ছেড়ে দে, আর উৎপল দত্তর থেকে 100 টাকা নে। স্যার একই বিচার করলেন? আরে বাবা, চোর ডাকাত পকেটমার আমাদের কোর্টে রোজ আসে, এরা তো আমাদের বন্ধুর মতন হয়ে গেছে, এদের তো একটু দেখতে হবে। কিন্তু ভদ্রলোকেরা তো জীবনে একবারই কোর্টে আসে। হে, আসামি নাদিম শ্রাবণ হাজির হো। আরে তোমরা তো ভাই এমন লোক
লক্ষ্মীকান্ত প্যারেলাল, কল্যাণজি আনন্দজি, আর.ডি. বর্মন এরা কপি করতো, কিন্তু তোমরা তো ভাই তরকারি করে দাও। হে, এত নকল মাল মারো ভাই। হ্যাঁ, সেই জন্যে আমি তোমাদের ফাঁসির অর্ডার দিলাম। হে, ফাঁসি। যখন ওদের ফাঁসির অর্ডার দিয়েছে, এরা দুজনে কি একটা কথাবার্তা বলছে। এই তোমরা কি বলছো? খচখচ করে গালাগালি দিচ্ছ। না স্যার, আমরা ভাবছিলাম যে একটা তো ফাঁসির দড়ি, কে আগে যাব, আর আজকে দশমী, যে আগে যাবে সে একদম স্বর্গে চলে যাবে। ও তাই নাকি? আজকে দশমীর দিনকে মরলে পরে ডাইরেক্ট স্বর্গে চলে যাওয়া যায়? তাহলে একটা কাজ করো, তোমরা বাড়ি চলে যাও, ওই দড়িটা আমার গলায় পরিয়ে দাও। হে, বোম্বেতে কিছুদিন আগে বোম ব্লাস্ট হয়ে কত হাজার লোক মারা গেছে। এক ফ্যামিলিতে বাপ মা সবাই মারা গেছে, একটি শুধু সুন্দরী মেয়ে বেঁচে আছে। অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী সবাই চাঁদা তুলে মেয়েটার বিয়ে দিচ্ছে। কিন্তু সম্ভবত আমাদের দেখা যায়, আমরা যখন কারো বিয়ে দিই তখন আমরা আশীর্বাদ করি, বাবা তুমি বেঁচে থাকো, সুখ শান্তিতে জীবন কাটাও। কিন্তু যারা অভিনেতা, তাদের দেখুন স্টাইল কীরকম করে আশীর্বাদ দিচ্ছে। বর বসে আছে, প্রথমে ঢুকলো শত্রুঘ্ন সিনহা, ঢুকেই এক চড়। হারামজাদে, আমার এই ছোট্ট বোন, এই ছোট্ট বোনের যদি কোনো দিন কিছু হয় তার আগে তোকে জাম দিয়ে মারবো। স্যার আপনি আমাকে মারছেন কেন? আপনি তো আমার শালা। শালা নয় হারামজাদে, বুঝলি? আমি জানি বিয়ের পর তুই আমার বোনকে মারবি, তার আগে তোকে আমি মেরে দিয়ে গে। হ্যাঁ, সমঝে ইয়া নেই? আরে বাবা, এ কেমন জায়গায় বিয়ে করতে এলাম। ও যেমনি চলে গেলেন, উৎপল দত্ত ঢুকলেন, ডাকু ধাম এক লাথি। ওর বাবারা পেটে লাথি মারলেন। এরকম পেটে লাথি মারলেন কেন? পেটে এই জন্য লাথি মারলাম কি, আমার এই গরিব মেয়েটি তোমার হাতে তুলে দিলাম। আমি জানি কি মেয়েটি কে বাড়িতে নিয়ে গিয়ে তুমি টর্চার করবে, আগুনে পুড়িয়ে মারবে, কিন্তু ও যদি মারা যায় তো তোমাকে আমি ছাড়বো না, তোমার বাবাকে জেলে পাঠিয়ে দেবো, আর তোমার মাকে নিয়ে আমি পালিয়ে যাব। বিশ্বাস করুন, আবার কেমন বিয়ে? আপনি কোথায় আমাকে আশীর্বাদ দেবেন? আশীর্বাদ দেবো, মেয়েকে যখন পাঠাবো তার হাতে একটা ভালো কেরাসিন তেলের ডিব্বা দিয়ে দেবো, একটা দেশলাই কাঠি দিয়ে দেবো, যাতে জীবনে তুমি না মারতে পারো। তার আগে আমি বিদায় নেবার আগে একটা লাথি মারি। ও মা, ওরে পাওয়ারে, কিরকম জায়গায় বিয়ে করতে এলাম। এইবার আশীর্বাদ দিতে আসছেন কেষ্ট মুখার্জি। হে বেটা, বর কোথায় রে? হে বেটা বর, চুলিমুটি ধর না রে, ছেড়ে দে। চুলিমুটি ধরে টানবেন না, এই বেটা চুলিমুটি ধরে টানবো না। আমাদের এই ছোট্ট মেয়েটি তোরাতে তুলে দিলাম। একটু মদ খানা রে, এই খানা রে। আমি মদ খাই না, আপনি তো আমার শ্বশুরের মতন মদ খাওয়াচ্ছেন। আরে মদ খানে রে, আমি জানি তুই এখন থেকে মদ খাবি না, কিন্তু বিয়ের পর থেকে মদ খেতেই হবে। কেন মদ না খেয়ে আমার মেয়েকে তুই মারতে পারবি না। তুই তোমার মেয়েকে মারবি, কিন্তু তার আগে তোকে বোতল দিয়ে মারি আগে। ওর বাবা, কেমন জায়গায় বিয়ে করতে এলাম? এটা আশীর্বাদ দিচ্ছে না অভিশাপ দিচ্ছে? এইবার বর পালাচ্ছে, ধরেছে মিঠুন। हाय रामजादे के बच्चे, भागने का कोशिश कर रहे, भागने का कोशिश नहीं करना कि हमारी छोटी से बहन की इज्जत चली जाती है, हमारी माँ की गांव जल जाती है, घर जल जाती है, लेकिन तुम हरामजादे लोग गरीब लड़की को घर में ले जाकर बैठा बैठा के उसे मारते हो, जलाते हो। না দাদা, বিশ্বাস করুন মিঠুন দা, আমি আপনার বোনকে আর মারবো না। মারবে না? আমি জানি গরিব মেয়েদের উপর অনেক টর্চার হয়, সেই জন্য আমি তোমার হাতে আমার বোনকে তুলে দিলাম, আর এখন থেকে এই জন্য মারছি যাতে বিয়ের পর তুমি আমার বোনকে না মারতে পারো, বুঝলে? এইবার পালাচ্ছে, অমিতাভ ধরে যাবে। भाग कहाँ रहा है? अरे सिकंदर कभी किसी से हाथ नहीं मिलाया, समझेगा नहीं? हाँ, सुख को दूर हटा, दुख का गला लगा, तकदीर तेरे कदम में होगी तो मुकद्दर का बादशाह बनेगा। আরে কি দাদা, বাদশা বানবো? আমি আমার তো ঢিলে হয়ে গেছে। হ্যাঁ শোন, আমার এই ছোট বোনকে তোর হাতে তুলে দিলাম, যদি এই বোনের কিছু হয় তোকে এমন মার মারবো আমার চেয়ে লম্বা বানিয়ে দেবো, আর 7 পুরুষে যত বাচ্চা হবে সব ন্যাড়া হবে। ঠিক আছে দাদা, কথা দিলাম, আপনার বোন যেরকম আপনার কাছে আপনার ছোট্ট বোন, বিয়ের পর ওকে আমি আমার বোনের মতন ভালোবাসবো। ও দাদা, কটা বাজে? ও দাদা, আপনাকেই বলছি, দেখুন না ঘড়িতে কটা বাজে। আহা, ও দাদা, আপনাকেই বলছি। দাদা, দাদা, আমাকে দাদা বলে ডাকছে? দাদা, আমি জানি না, কিছু বুঝি না। দাদা, প্রথমে বলবে দাদা, তারপর ছুঁড়ে মারবে কাদা। হে হে, আজ ডাকছো দাদা,
কাল ডাকবে সোনা, আজ ডাকছো দাদা, কাল ডাকবে সোনা, পরশু বলবে বিয়ে করে ঘরে তোলো না। পাতানো দাদা আর দাদা থাকে না, পাতানো দাদা আর দাদা থাকে না, যতই ডাকো দাদা ও ডাকে ভুলবো না, যতই ডাকো দাদা ও ডাকে ভুলবো না। পাড়া দুটো দাদাকে ভাই ফোঁটা দিয়ে শেষে কত মেয়ে যে করলো তারে বিয়ে। পাড়া দুটো দাদাকে ভাই ফোঁটা দিয়ে শেষে কত মেয়ে যে করলো তারে বিয়ে। বিয়ের কোনো চিঠিতে কেউ তা লেখে না, বিয়ের কোনো চিঠিতে কেউ তা লেখে না। আজ ডাকছো দাদা কাল ডাকবে সোনা, আজ ডাকছো দাদা কাল ডাকবে সোনা, পরশু বলবে বিয়ে করে ঘরে তোলো না, পরশু বলবে বিয়ে করে ঘরে তোলো না। দাদা ছাড়া ট্যাগ খুলে খরচ করে আর কে, দেখতে গিয়ে সিনেমা ঘুরতে গিয়ে পার্কে। দাদা ছাড়া ট্যাগ খুলে খরচ করে আর কে, দেখতে গিয়ে সিনেমা ঘুরতে গিয়ে পার্কে। দাদার মতো আদর আর কেউ তো করে না, দাদার মতো আদর আর কেউ তো করে না। আজ ডাকছো দাদা কাল ডাকবে সোনা, আজ ডাকছো দাদা কাল ডাকবে সোনা, পরশু বলবে বিয়ে করে ঘরে তোলো না, পরশু বলবে বিয়ে করে ঘরে তোলো না। একটি মেয়ে আমাকে ডাকতো রে দাদা, বোন ভেবে তারে হয়ে গেছি হাদা। একটি মেয়ে আমাকে ডাকতো রে দাদা, বোন ভেবে তারে হয়ে গেছি হাদা। একদিন সে বলল তুমি অন্ধ না কানা, এত কাছে আছি তবু দেখো দেখো না। আজ ডাকছো দাদা কাল ডাকবে সোনা, আজ ডাকছো দাদা কাল ডাকবে সোনা, পরশু বলবে বিয়ে করে ঘরে তোলো না, পরশু বলবে বিয়ে করে ঘরে তোলো না, পরশু বলবে বিয়ে করে ঘরে তোলো না। এক কোটিপতি ভদ্রলোক, তার বাড়ি গাড়ি সব কিছু আছে, কিন্তু বড় ছেলে এক বিধবাকে নিয়ে পালিয়ে গেছে, বউ ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেছে, মেয়ে পকেটম্যানের সঙ্গে পালিয়ে গেছে। জীবনের শেষ, সে আর বাঁচতে চায় না। লাস্টে বেলা সমস্ত চাকরদের ডেকে বলছে, ওরে শোন, তোরাই আমার ছেলে, তোরাই আমার পুলে, আমি জীবনে বাঁচতে চাই না। এই 10খানা গাড়ি রামু তুই নিয়ে নে, আর আমার 6খানা ওই বড় বড় বাড়ি শামু তুই নিয়ে নে, কিন্তু আমার একটা জীবনের ইচ্ছা, আমাকে তোরা গলা টিপে মেরে ফেলে দে। কি করে হয় স্যার, আপনি আমাদের মালিক, আপনাকে গলা টিপে মারতে পারি না। আমি তো বাঁচতে চাই না,
রামু 10খানা গাড়ি নিয়ে নে, শামু 10খানা বাড়ি নিয়ে নে, আমার লাস্ট ইচ্ছা তোরা পূর্ণ করে দে বাবা। রিজার্ভ ব্যাংকের ওপরে আমাকে উঠিয়ে দে আর ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দে। সমস্ত চাকররা নিয়ে গিয়ে রিজার্ভ ব্যাংক থেকে এক ধাক্কা মেরে যায়, ধাক! নিচে হয়ে পড়েছে, ভেবেছে বোধহয় স্বর্গে চলে গেছি। চোখ যখন খুললো দেখে একদম আরজিকর হাসপাতালে পড়ে আছে। বুড়ো বলছে, এটা কি স্বর্গ? বলে না, এটা হাসপাতাল, বুঝতে পারছেন না? এই নার্স ডাক্তার দাঁড়িয়ে আছে। ও, আমি ভাবলাম বোধহয় আমি মরে গেছি। আপনি মরেননি, কিন্তু আপনি যে 4 জনের ঘাড়ে পড়েছিলেন সেই 4 জন মারা গেছে। সেদিন এক নেতা এক মিটিংয়ে গেছে, এক ভদ্রলোক এসে বলছেন, স্যার এই গাড়িটা কার? এই গাড়িটা মারুতি কোম্পানির। হ্যাঁ স্যার, এই যে জামা প্যান্টটা পরে আছেন এটা কার? এটা দর্জির। স্যার, এই যে আপনার টাকাগুলো সুইচ ব্যাংকে রেখেছেন, এই টাকাগুলো কার? এগুলো দেশের টাকা। আপনার গায়ে রক্তটা স্যার? এটা আমার বাবা মায়ের দেয়া। আর স্যার, আপনার গায়ে চামড়াটা? এটা গন্ডারের চামড়া। আমি পুলিশের চাকরির ইন্টারভিউ দিতে চলে গেলাম। কমান্ডার বসে আছে। তুমি কি পাস? স্যার, আমি তো স্কুল ফাইনাল পাস। আচ্ছা, কোনো পার্টি করো? না স্যার। বোম বানাতে পারো? না স্যার। খুর চালাতে পারো? না স্যার। মারামারি করতে পারো? না স্যার। খিস্তি দিতে পারো? না স্যার। ওহো, তুমি তো কিছুই পারো না। আচ্ছা ধরো, মহাকরণের সামনে ক্ষমতা ব্যানার্জি 1 লক্ষ লোককে নিয়ে এসে অবরোধ করেছে মহাকরণ। তখন তোমার হাতে একটা লাঠিও থাকবে না, একটা পিস্তল থাকবে না, একটা বন্দুক থাকবে না। তুমি কি করে অবরোধের লোকগুলোকে সরাবে? স্যার, আমি কিছুই করব না, হাতে একটা কৌটো নিয়ে নেবো আর নাড়াবো আর বলবো, একটা পয়সা দে না বাবা, আমি ভিক্ষা করে খাই, একটা পয়সা দে না বাবা। দেখবেন পয়সা দেবার ভয় সবাই পালিয়ে গেছে। ধরো, সেই পার্টির লোকেরাই যদি আবার 1 লক্ষ মেয়েদের নিয়ে আসে, তখন তুমি কি করবে? মহাকরণ থেকে মেয়েদের তাড়াতে হবে, তো মেয়েগুলোকে সরাতে হবে। কি করবে? স্যার, আমি কিছুই করব না। ওরা যখন বলবে আমাদের মাং, আমরা তখন ছেলেরা ওদিক দিয়ে বলবো, সিঁদুর সে ভর দো হামারি মাং। ছেলেদের বলবো, তোমরা বলো সিঁদুর সে ভর দো। তাতেও যদি না যায়, তাহলে গিয়ে গিন্নি মায়েদের কানে কানে গিয়ে বলবো, ও গিন্নি মা, দিদি ভাইরা শুনুন, ওই না শ্যামবাজারে না কাপড়ের সেল দিয়েছে, দেখবেন সব দিদি ভাইরা দুড়ুর দুড়ুর করে বাসে উঠে সব শ্যামবাজারে পালাচ্ছে কাপড় কিনবার জন্য। তখন কমান্ডার বললেন, তোমার দ্বারা চাকরি করা সম্ভব হবে না, কেননা তুমি কোনো পার্টি করো না, বোম বানাতে পারো না, খিস্তি দিতে পারো না। পরে তোমায় খবর দেবো, যাও। আমি মনের দুঃখে যখন বেরিয়ে আসছি, দেখি আমার বন্ধু গদা জীবনে পড়াশোনা করেনি, ক্লাসের মধ্যে হ্যাট্রিক করেছে, খিস্তি দিত, মারামারি করতো। হঠাৎ দেখি সে পুলিশের ড্রেস পরে ঢুকছে। আলাম, গদা, এ কি অবস্থা রে? তুই ক্লাসের মধ্যে 3 বছর হ্যাট্রিক করেছিস, পড়াশোনা জানিস না, খিস্তি দিতিস, তুই চাকরি পেয়ে গেলি? গুরু, পুলিশে চাকরি করতে গেলে ডিগ্রি লাগে না। আমি জানিস সার্টিফিকেট নিয়ে ঢুকেছিলাম, চাকরি পেয়ে গেছি। সার্টিফিকেট? তোকে সার্টিফিকেট কে দিয়েছে? বিএসসি। হোয়াট ডু মিন? বাতাসুস কোম্পানি। বুঝলি? কি করে পেলি গুরু? আরে গুরু, একদিন বাবাকে ধরে মারছিলাম, বুঝলি, চুলে মুটি ধরে পেঁদিয়ে 35 বানিয়ে দিয়েছি। একটা বড় গাড়ি গেল, একটা মোটা মতো লোক না বলো, শোনো দিকে, খিস্তি দিতে পারো? হ্যাঁ স্যার। ওকে 3-4টে এমন খিস্তি দিয়ে দিয়েছি না, বলে সাবাস বেটা, এইরকম ছেলে চাই আমাদের গাড়িতে বসো। আমাকে নিয়ে চলে গেল, চাকরি দিয়ে দিল। আমি তুই চাকরি পেয়ে গেলি, খিস্তি দিলি, মারামারি করলি, চাকরি পেয়ে গেলি? হ্যাঁ, মাকে মেরেছি, বাবাকে মেরেছি। মাকে চড়িয়ে 14 করে দিয়েছি, আর বাবাকে মেরে 35 করে দিয়েছি। আচ্ছা গুরু, এই তোদের থানার মধ্যে দেখতে পাচ্ছি কতগুলো কুকুর, ঘোড়া, এটা কি করে রে? এই ঘোড়াগুলো যখন মোহনবাগান মাঠে, ইস্ট বেঙ্গল মাঠে খেলা হয় না, এই ঘোড়ার ওপর পুলিশ যায়, তখন তো আমরা মারতে মারতে যাই, এই জন্য ঘোড়া। এই কুকুরগুলো কি করে? এই কুকুরগুলো এই চোর ধরে, এই ডাকাত ধরে, বোম টোম যারা বানায় তাদের ধরে। হ্যাঁ, এই কুকুর চোর ধরে, বোম ধরে, তাহলে পুলিশ কি ধরে? এই পুলিশ কুকুর ধরে। পুলিশ কুকুর ধরে মানে ওই কুকুরের গলায় চেন থাকে না, ওগুলোই পুলিশ ধরে। গুরু, এরা চোরগুলোকে কি করে ধরে মারি? পুলিশ তোরা তো ধরতে পারিস না, কুকুর চোর ধরে কি করে ধরে? আমাদের যেরকম 2খানা নাক আছে না, কুকুরের 2খানা নাক আছে, ওরা শুঁকে 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 ধরে। তাহলে তো দেখছি তোদের ডিপার্টমেন্টের মধ্যে ওরা কি যেন শুঁকছে। এখন আমাদের ডিপার্টমেন্টের লোকেদের শুঁকছে। আমি আমার বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলাম, হঠাৎ দিকে এক সুন্দরী মহিলা দৌড়ে দৌড়ে এসে বলছে, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ইন্সপেক্টর সাহেব, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কতগুলো কালো কালো মোটা মোটা লোক আমার পেছনে দৌড়ে আসছে। ইন্সপেক্টর হেসে বললো, আমার বন্ধু, আমি যদি এই পোশাকটা না পরে থাকতাম না, তাহলে আমিও তোমার পেছনে দৌড়াতাম।
আমরা কিশোর কুমারের নাম শুনেছি, হেমন্ত মুখোপাধ্যায়ের নাম শুনেছি, যারা সুরের সাগর ছিল। এখন আবার কে বেরিয়েছে হাবা সাইকেল, সে নাকি র‍্যাপ গাইছে বাবারে। তারা একজন সে রবীন্দ্রসঙ্গীত গাইছে, বুঝলেন? আমি চিনি গো চিনি তোমার ও গো বিদেশিনী। হঠাৎ ছেলেরা বললো, দাদা দাদা র‍্যাপ গান, যারা র‍্যাপ না গায় তারা গায় কি নেয়, নেবে যান। এ তো র‍্যাপে চলে গেল। এইবার ধরুন মায়ের সঙ্গে কথা বলছে ছেলে, র‍্যাপেতে বলছে, মা তুমি তাড়াতাড়ি খেতে দাও, তা নাহলে বাড়ি থেকে চলে যাবো। মা বলছে, ঝাঁটাকে চলে যা, তা নাহলে বাবাকে বলে দেবো, তারা দুমধা। এই এখন এবার ধরুন মনের মাথায় ছেলেরা অ্যাকশন মারামারি করছে, বোম ফেলছে। ও পাড়া ছেলে এই পাড়া ছেলেকে বলছে, এ বেটা তাড়াতাড়ি চলে আয়, বোমের বাড়ি উড়িয়ে দেবো, আবার যা তোকে দেখে নেবো, দাঁড়া দুমধা। ওখানে মারামারিতে ধারা দুমধা, সবেতে র‍্যাপ। এবার ধরুন প্রেমিকের কথা বলছি, কি গো তুমি কালকে আসনি কেন? তোমার বাবা দাঁড়িয়েছিল। কি করে আসবো তুমি বলো, তোমার মাও তো কুকুর লেলিয়ে দিয়েছিল। এতেও কথাবার্তা হচ্ছে। তো এমন সমাজে বাস করছি, দেখবেন দুদিন পরে খবরের টিভিতে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আকাশবাণী কলকাতা, ওটা তো র‍্যাপে হচ্ছে, আকাশবাণী কলকাতা বিবৃতি ভারতী আজকে বিশেষ খবর হলো, বুঝ তাড়াতাড়ি কেটে গেল, আমি এবারে কেটে গেলাম। এবার গানেও সব কিছু হবে, বুঝতে পেরেছেন তো? র‍্যাপে আমাদের দুনিয়া শেষ। সেদিনকে আমার বউ দেখে আমার র‍্যাপে কথা বলছে, কি গো তাড়াতাড়ি শোনো না গো, আমাকে নিয়ে বেড়াতে চলো। আমি বললাম, এই আবার কি ভাষা বলছে, চীনা ভাষা না জাপানি ভাষা? বলে, এটা যেন না তো র‍্যাপ ভাষা, দাঁড়া দুমধা। তারপর দেখুন বড় বাজারে যান, যে কোনো বাজারে যান, বড়বাবুরা বাজার করে তো, ওরাও গিয়ে র‍্যাপে বলছে, আলু ওলা বলো কত কিলো? 3 টাকা কিলো আলু। ওলো এত আলু নিয়ে যাব, বলো তাড়াতাড়ি কত কিলো? আলুওয়ালা বলছে, দাদা 3 টাকার বেশি পাবেন না গো, যদি পান তো কেটে পড়ো। মাছের দোকানে যাচ্ছে, ও মাছওয়ালা বলছে, বাবু কোথায় যাচ্ছ? ব্যাগটা নিয়ে এদিকে এসো, দাঁড়া দুমধা। ওখানে রিস্কাওয়ালাকে বড়বাবু ডাকছে, রিস্কাওয়ালা তাড়াতাড়ি দেখো, ফলো মি, আমায় করো। রিস্কাওয়ালা বলছে, গো বাবু তুমি কোথায় যাবে? বাবু বলছে, তোমার সাথে আমি চলে যাব, 3 টাকা ভাড়া নেবো বাবু, তা না লে যাবো না গো। বাবু কলার ধরে রিস্কাওয়ালাকে নামিয়ে নিজে চালিয়ে বাড়িতে চলে গেল, দাঁড়া দুমধা। সেদিন এক বাসা করে যাচ্ছি, আমি দাঁড়িয়ে আছি, দেখি এক ভদ্রলোককে বলছে, দাদা কটা বাজে? দাদা চুপ করে দাঁড়িয়ে আছে, বাস কিন্তু চলছে। দাদা কটা বাজে? ভদ্রলোক দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। দাদা কটা বাজে? ভদ্রলোক কোনো উত্তর দিচ্ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। দাদা কটা বাজে? চুপ করে দাঁড়িয়ে আছে। তখন ভদ্রলোক ধ্যাত বলে নেবে গেল। আমি বললাম, ও দাদা আপনি কি? ভদ্রলোক অনেকক্ষণ ধরে জিজ্ঞাসা করলো কটা বাজে, আপনি কোনো উত্তর দিতে পারলেন না? বলতে পারতেন 2:10, 2:15, 2:20। তখন ভদ্রলোক হেসে বলছে, আপনি এখনো মানুষ হন নাই, একদম মনে হচ্ছে টিউবলাইট। কেন আপনি আমাকে টিউবলাইট বললেন? এই দেখেন, ও যখন বলল কটা বাজে, আমি বলবো 2:10, ও বলবে ধন্যবাদ। তারপর বলবে কোথায় থাকেন, আমি বলবো থাকি আমি ভাই চন্দননগরে। ও বলবো আচ্ছা চন্দননগরে। একদিন আমার টেলিফোন নম্বর নেবে, আমি ওকে টেলিফোন নম্বর দেবো। একদিন টেলিফোন করে আমার বাড়িতে চলে আসবে। ও এসে বলবে, আমি আসবো? আমি বলবো, হ্যাঁ আসুন। আমি বসবো? আলো হ্যাঁ বসো। তারপর বসবে, তারপর বলবো একটু চা খাবো। আমার মেয়ে চা দিতে আসবে, আমার মেয়েকে ও দেখবে, ও ওকে দেখবে। তারপর বলবে আপনার মেয়েকে বিয়ে করবো। তো মশাই, যার হাতে একটা ঘড়ি নেই তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? আমাদের ওখানে এমন এক ডাক্তার আছে, তার এত খারাপ মুদ্রা দোষ, এরকম ডাক্তার খুব কম দেখা যায়। সেই ডাক্তারখানায় যেই যায়, ডাক্তারবাবু আমার না পেটটা ব্যথা করছে। জামা প্যান্ট খুলুন, ভেতরে গিয়ে বসুন। দ্বিতীয় ব্যক্তি এলেন, ডাক্তারবাবু আমার হাঁপানি হয়েছে, কি করব? জামা প্যান্ট খুলুন, ভেতরে গিয়ে বসুন। তৃতীয় ব্যক্তি এলো, ডাক্তারবাবু আমি কাল থেকে কিছু খেতে পারছি না, আমার গলাটা যেন কীরকম হয়ে গেছে। জামা প্যান্ট খুলুন, ভেতরে বসুন। সবাইকে ভেতরে বসিয়ে দিয়েছে। তিনজনের দিকে তাকাতাকি করছে। হঠাৎ একজনের চোখ পড়ে গেছে, সোফার নিচে একজন বসে আছে। ওই অবস্থাতেই, বুঝতে পারছেন তো? তিনজন ওকে জিজ্ঞেস করছে, ও ভাই তোমার কি কেস? দাদা আমার কোনো কেস নয়, আমি লাইটের বিল জমা দিতে এসেছিলাম, ডাক্তারবাবু আমার এই হাল বানিয়ে ছেড়ে দিয়েছে। এখন যে কোনো স্কুলের সামনে গেলেই দেখতে পাবেন বাচ্চাদের স্কুলে ঢুকিয়ে দিয়ে মায়েরা একসাথে বসে মহিলা মহল বসায়। মনে হয় বাচ্চারা নয়, মায়েরা পড়তে এসেছে। একদিন এক স্কুলের সামনে দিয়ে যাচ্ছি, দেখি মহিলারা আলোচনা করছে। এক বৌদিকে বলছে, হ্যাঁ রীতা তোমাকে এত শুকনো লাগছে কেন? কি বলবো, আমার স্বামী এত মদ খায়, দিন রাত খাটে শুয়ে থাকে, নাবেও না, ঘাটের মরা মরেও না, আমাকেও মরতে দেয় না। ভগবানকে ডাকি নয় ওকে উঠিয়ে নে, না আমাকে উঠিয়ে নেয়। আমার যে কি জ্বালা হয়েছে কি বলবো। দ্বিতীয় বৌদি বলল, এই মা, স্বামী পরম গুরু, ওদের নামে একদম কিচ্ছু বলবি না। এই দেখ না, সেদিনকে আমার স্বামী আলু চুরি করতে গিয়ে ধরা পড়লো, আমি কাউকে কিছু বলেছি? একদম ওদের নামে বদনাম করবি না।
আমার স্বামী আমার দুটো বোনকে নিয়ে কত ঘুরে, আমি কাউকে কিছু বলেছি? স্বামীর নামে একদম বদনাম করবি না। আমার স্বামী না কত গরিব গরিব মেয়েদের নিয়ে এসে না দুবাইতে চালান করে দেয়, আমি কাউকে কিছু বলেছি? স্বামীর নামে একদম বদনাম করবি না, স্বামীরা পরম গুরু, জানিস তো? এই আমার স্বামী একদিন মদ খেয়ে সামনে নর্দমায় পড়ে গেছিল, পাড়ার ঘেউ কুকুরটা এসে না গালটা চাঁটছিল, আমি কাউকে কিছু বলেছি? স্বামীর নামে একদম বদনাম করবি না, স্বামীরা পরম গুরু। এই যে গত বছর আমার স্বামী আমার বাড়ি ঝিঁটেকে নিয়ে পালিয়ে গিয়েছিল, 7 দিন দিঘায় ছিল, আমি কাউকে কিছু বলেছি? একদিন দেখি একদল লোক এক ধর্ষণকারীকে মাথা ন্যাড়া করে চুন কালি মাখিয়ে মারতে মারতে আমাদের বাড়ির সামনে দিয়ে নিয়ে যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এ কি হয়েছে রে? ছেলেরা বলল 90 বছরের এক যুবতীকে ধর্ষণ করেছে। আমি থাকতে না পেরে জুতো খুলে মার জুতো মার জুতো মার জুতো, ও মা! পরে দেখি আমার স্বামী, আমি কাউকে কিছু বলেছি? স্বামীর নামে একদম বদনাম করতে নেই, প্রতি পরম গুরু। আমার স্বামী এখনো এত ভালো, দিন রাত আমার বাড়িতে থাকে, একদম বাইরে বেরোয় না, ঘর মোছে, আমার কাপড় কাচে, আমার কুকুরকে খাওয়ায়, আমার ছেলেদের খাওয়ায়, আমার ঘরের সমস্ত ঝিকে সরিয়ে দিয়েছি, স্বামী ওই কাজগুলো করে। আমি কাউকে কিছু বলেছি? আমার পা টিপে দেয়, আমাকে বেডটি দেয়, আমার গা টিপে দেয়, আমার মাথা যন্ত্রণা করলে অমৃতাঞ্জন লাগিয়ে দেয়, আমি কাউকে কিছু বলেছি? এক মুটকি বৌদি চুপচাপ বসে কথাগুলো শুনছিল না, যেন কথাগুলো গিলছিল। তখন সুটকি বৌদি মুটকি বৌদিকে বলল, কি গো দিদি, আপনি কিছু বলছেন না যে? মুটকি বৌদি হাই তুলে বলল, আর কি বলবো, আমার না পেটে কোনো কথা সহ্য হয় না, একদম কথা হজম হয় না, যাই পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে বলে আসি। সেদিন দেখি এক পুরনো মডেলের ভদ্রলোক এক হোটেলে গিয়ে বলছে, বাবা এখানে খাবার জায়গা আছে। ম্যানেজার এসে বললো, দেখুন বাইরের সিট সব বুকড আছে, আপনি এক কাজ করুন কেবিনে গিয়ে বসুন। ভদ্রলোক কেবিনে চলে গেছে, যথারীতি খেয়ে বেরিয়ে গেছে, ছাতাটা ভুলে গেছে। আধ ঘন্টা পরে যখন এসে ম্যানেজারকে বলছে, আমি তো ছাতাটা ভুলে গেছিলাম, কেবিনে রেখেছি। তো যান কেবিন থেকে নিয়ে নিন। কেবিনের কাছে যেমনি এগিয়ে গেছে ভদ্রলোক, দেখছে ভেতর থেকে আওয়াজ আসছে, মনিকা তোমার এই কার্লিং করা ফলস চুলগুলো কার? এগুলো সবই তো তোমার। মনিকা তোমার এই আলু চেরা চোখ দুটো কার? এই দুটোই তো তোমার। মনিকা তোমার এই ভুটানি নাকটা কার? হে মা, এটা তো তোমারই। মনিকা তোমার এই টাটা মার্কা বডিটা কার? এই টেক্সচারটা কার? এই মা, এটা তো তোমারই। তখন বাইরে থেকে লোকটা বলছে, সবই যদি আপনার হয়, ছাতাটা কিন্তু আমারই। যাক দাদু, ছাতাটা তাহলে ফেরত পেলেন। পর্দার পেছনের ব্যাপার স্যাপার কিছু দেখতে পাননি তো? পর্দার পেছনে কি কি হয় তোমরা কি জানো বাবা? পর্দার ওই পিছে কি হয়, পর্দার ওই পিছে টেবিলের নিচে কি হয়, টেবিলের নিচে চলে রে নোটের খেলা, দেয়া আর নেয়ার পালা, ঘামটা যে নাচে দিয়ে ঘোমটা রে ঘোমটা রে। খবরের কাগজ খুলে রোজই তো দেখি, নেতাদের পুকুর চুরির কাণ্ড সব একই। যে বসে ওই গদিতে সে চায় গুছিয়ে নিতে, পাবলিক কি জানে সবার নামটা রে নামটা রে। পর্দার ওই পিছে কি হয়, পর্দার ওই পিছে টেবিলের নিচে কি হয়, টেবিলের নিচে। ছিচকে চোর বোকার মতো পড়ে যে ধরা, জেলেতে পাঠাই তারে দিয়ে হাত কড়া। বড় বড় চোর যারা সমাজের মাথা তারা, চিরদিন থাকে জেলের বাইরে বাইরে।
পর্দার ওই পিছে কি হয়, পর্দার ওই পিছে, টেবিলের নিচে কি হয়, টেবিলের নিচে। কারো চাই নগদ টাকা, কারো চাই নারী, কোন দেবতা কিসে খুশি খোঁজ নগদ তারি। সেই ফুল বাতাসা দিয়ে ভোক্তারে দাও সাজিয়ে, যা চাও তাই পাবে তুমি ভাই রে, ভাই রে। পর্দার ওই পিছে কি হয়, পর্দার ওই পিছে, টেবিলের নিচে কি হয়, টেবিলের নিচে। আড়ালে বসে যারা পুতুল নাচায়, তাদের সেই মুখ কেউ দেখতে কি পায়। আড়ালে বসে যারা পুতুল নাচায়, তাদের সেই মুখ কেউ দেখতে কি পায়। দেশটাকে টুকরো করার চক্রটা ভাঙতে এবার এক হয়ে রুখে দাঁড়াও আজ রে, আজ রে। পর্দার ওই পিছে কি হয়, পর্দার ওই পিছে, টেবিলের নিচে কি হয়, টেবিলের নিচে। পর্দার ওই পিছে কি হয়, পর্দার ওই পিছে, টেবিলের নিচে কি হয়, টেবিলের নিচে।